আপনারা কি জানেন চীনের মহাপ্রাচীরকে বৃহৎ কবরস্থান বলা হয় কেন? কেন এই প্রাচীর নির্মাণে ভাতের আঠা ব্যবহার করা হয়েছে? মেং জিয়াংনুর চোখের জলে প্রাচীর সত্যিই কি ভেঙেছিল? আর চাঁদ থেকে কি সত্যি এই মহাপ্রাচীর দেখা যায়? এই সবই জানবো আজকের এপিসোডে। সঙ্গেই থাকুন। পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম চীনের মহাপ্রাচীর, যার মধ্যে লুকায়িত আছে বহু রহস্য। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৫ম শতকে। যুগ যুগ ধরে বিভিন্ন শাসক গোষ্ঠীর হাত ধরে নির্মিত হয়েছিল এই মহাপ্রাচীর। এর দৈর্ঘ্য প্রায় ৮,৮৫২ কিলোমিটার এবং এর উচ্চতা ৫ থেকে ৮ মিটার। এই প্রাচীর নির্মাণে ঘটেছিল বহু নাটকীয়তা ও করুণ কাহিনী। প্রাচীন চীনে মহাপ্রাচীর নির্মাণের সময় বহু শ্রমিক প্রাণ হারান। ধারণা করা হয় প্রায় ৪ লক্ষ মানুষ এই নির্মাণ কাজে মারা গিয়েছিলেন এবং তাদের দেহ প্রাচীরের ভিতরেই সমাহিত করা হয়েছে। তাই এই প্রাচীরকে প্রায়শই বিশ্বের দীর্ঘতম কবরস্থান হিসেবেও অভিহিত করা হয়। আপনারা শুনলে অবাক হবেন, এই প্রাচীর নির্মাণে কিছু অংশে আঠালো চালের আঠা ব্যবহার করা হয়েছিল। এই চালের আঠা ইটগুলোকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করত এবং এটি শক্তিশালী সিমেন্টের মতো কাজ করত। মহাপ্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন যাযাবর উপজাতি, বিশেষ করে মঙ্গলদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করা। তবে এটি শুধু প্রতিরক্ষামূলক প্রাচীর ছিল না, এটি সিল্ক রুটের বাণিজ্য পথগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং অভিবাসন ও শুল্ক নিয়ন্ত্রণেও সাহায্য করত। এই বিশাল নির্মাণ কাজ মোটেই সহজ ছিল না। এই প্রাচীন নির্মাণের জন্য লক্ষ লক্ষ শ্রমিককে কাজ করতে হয়েছিল, যাদের মধ্যে ছিল সাধারণ মানুষ, সৈন্য এবং বন্দী। তীব্র শীত ও গরমের মধ্যে দুর্গম পাহাড় ও মরুভূমির ওপর দিয়ে এই প্রাচীর নির্মাণ করা ছিল এক অসাধ্য সাধন। এর প্রতিটি ইট ও পাথরে মিশে আছে অগণিত মানুষের ত্যাগ ও পরিশ্রমের গল্প। আজ চীনের মহাপ্রাচীর আর কোনো যুদ্ধের প্রতীক নয়, বরং এটি শান্তি, সংস্কৃতি এবং ইতিহাসের এক বিশ্বজনীন প্রতীক। ১৯৭২ সালে এটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়। এটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। এর উপর দিয়ে হেঁটে গেলে আপনি অনুভব করতে পারবেন এর বিশালতা এবং ইতিহাসের গভীরতা। অনেকেই মনে করেন এটি একটি অবিচ্ছিন্ন ও দীর্ঘ প্রাচীর। আসলে এটি ছোট ছোট প্রাচীর, দুর্গ এবং সামরিক ছাউনির এক বিশাল নেটওয়ার্ক, যা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের শাসনামলে তৈরি করা হয়েছে। মিং রাজবংশের শাসনামলেই এর বেশিরভাগ অংশ তৈরি করা হয়, যা আমরা এখন দেখতে পাই। অনেকের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে এই মহাপ্রাচীরকে চাঁদ থেকেও নাকি দেখা যায়, কিন্তু এটি সম্পূর্ণরূপে ভুল। মহাপ্রাচীর যথেষ্ট প্রশস্ত হলেও এর উপাদানগুলো প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে যায়, তাই চাঁদ থেকে এটি খালি চোখে দেখা প্রায় অসম্ভব। ১৭৫৪ সালের দিকে কিছু মানুষ বিশ্বাস করত খালি চোখে চাঁদের সারফেস এরিয়া থেকে এই প্রাচীর দেখা যায়, কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে গবেষণা করে দেখা গেছে চাঁদের সারফেস এরিয়া থেকে এই প্রাচীর ততটুকুই দেখা যায় যতটুকু ৩ কিলোমিটার দূর থেকে একটি পিঁপড়া দেখা যায়। আর নাসা বলে এই প্রাচীর আবছা আবছা দেখা যায় কেবল পৃথিবীর কক্ষপথ থেকে, তাও আকাশ মেঘমুক্ত থাকলে। এমন অনেক গল্পই এই প্রাচীর সম্পর্কে প্রচলিত আছে। এই প্রাচীর নিয়ে একটি গল্প, লোককথা প্রচলিত আছে। একটি বিখ্যাত গল্প হলো মেং জিয়াংনুর গল্প। এই গল্পে বলা হয় মেং জিয়াংনুর স্বামীকে প্রাচীর নির্মাণের জন্য জোর করে নিয়ে যাওয়া হয়েছিল এবং সে মারা গিয়েছিল। তার শোকে মেং জিয়াংনু এত কেঁদেছিল যে তার চোখের জলে প্রাচীরের একটি অংশ ভেঙে গিয়েছিল এবং তার স্বামীর মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল। এই মহাপ্রাচীরের এমন কিছু গোপন প্রবেশদ্বার ছিল যা শত্রুদের বিভ্রান্ত করত। এই প্রবেশদ্বারগুলো প্রাচীরের ভিতরের দিকে লুকানো থাকত, যাতে শত্রুরা সহজে খুঁজে না পায়। মহাপ্রাচীরের প্রতিটি ওয়াচ টাওয়ারের মধ্যে এমন যোগাযোগ ব্যবস্থা ছিল যা দ্রুত তথ্য আদান প্রদানে সাহায্য করত। দিনের বেলায় ধোঁয়া এবং রাতের বেলায় আগুনের মাধ্যমে সংকেত পাঠানো হতো। প্রতিটি সংকেতের একটি নির্দিষ্ট অর্থ ছিল। একটি ধোঁয়া মানে ছোট আক্রমণ, দুইটি ধোঁয়া মানে বড় আক্রমণ।
এই প্রাচীর সম্পর্কে লোকমুখে আরো কিছু গল্প প্রচলিত আছে, আরো অনেক গল্প প্রচলিত আছে। এর মধ্যে আরেকটি গল্প হচ্ছে এর নির্মাণে ব্যবহৃত হয়েছিল মানব হাড়। এটি একটি বিতর্কিত এবং প্রচলিত ধারণা। অনেক লোক বিশ্বাস করে যে প্রাচীরের ভিত্তি মজবুত করার জন্য মৃত শ্রমিকদের হাড় ব্যবহার করা হয়েছিল। যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, তবে এই ধারণাটি প্রাচীর নির্মাণের সময় অগণিত মানুষের বলিদানের কথা স্মরণ করিয়ে দেয়। এই সকল কারণে এই মহাপ্রাচীরকে কেবল একটি স্থাপত্য কাঠামো নয়, বরং মানব ইতিহাস, কষ্ট এবং বুদ্ধিমত্তার এক প্রতীক হিসেবে তুলে ধরে। আজকের মতো এতটুকুই। পরের এপিসোড পর্যন্ত সঙ্গে থাকুন।